রাখাইনে করিডোরের সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত, সংঘাতে জড়িয়ে গাজা হতে চায় না বাংলাদেশ। মন্তব্য মির্জা ফখরুলের। সবকিছু পরিষ্কার করার আহ্বান জামায়াত আমিরের। ভোটের অধিকার ফেরাতেই 16 বছরের লড়াই, কাউকে ক্ষমতায় রাখতে হয়নি জুলাই আন্দোলন। মন্তব্য আমির খসরুর। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপির সঙ্গে থাকা 50 দল। এবং হজযাত্রার উদ্বোধন, কিছুক্ষণ পর প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন। আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। যাত্রা সহজ হওয়ার প্রত্যাশা, অ্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। রাখাইনে মানবিক করিডোরের সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত, সব দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ শেষে বিএনপি মহাসচিব আরও বলেন, সংঘাতে জড়িয়ে আরেকটি গাজা হতে চায় না বাংলাদেশ। এদিকে ফেসবুক স্ট্যাটাসে করিডোরের বিষয়ে সরকারকে সবকিছু পরিষ্কার করার আহ্বান জানান জামায়াত আমির। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা। সোমবার নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, করিডোর দেওয়ার আগে সব রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কথা বলা উচিত ছিল, কারণ বিষয়টি দেশের সার্বভৌমত্বের সঙ্গে জড়িত। অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। মির্জা ফখরুল সতর্ক করে বলেন, সংঘাতে জড়িয়ে আরেকটি গাজা হতে চায় না বাংলাদেশ। মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই। জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করার আমাদের আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। রাখাইনে মানবিক করিডোর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামীও। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা জড়িত। বিষয়টি স্পষ্ট নয় উল্লেখ করে সরকারকে সবকিছু পরিষ্কার করার আহ্বান জানান তিনি। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে করিডোরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। ভারত, চীন সহ শক্তিধর রাষ্ট্রগুলো করিডোর দেওয়াকে কিভাবে দেখছে তা নিয়ে অন্তর্বর্তী সরকারকে সতর্ক হওয়ার তাগিদ তাদের। করিডোর দিলেও পূর্ণ নিয়ন্ত্রণ রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত সাতিলা শারমিনের রিপোর্টে। রোববার পররাষ্ট্র উপদেষ্টা জানান, শর্ত সাপেক্ষে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। প্রতিবেশী রাষ্ট্রে মানবিক সহায়তা পাঠাতে কেন করিডোরের প্রয়োজন হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারলে করিডোর দিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর সুযোগ কাজে লাগাতে পারে ঢাকা। কার কি উদ্দেশ্য আছে সেটা তো আমরা জানি না করিডোরের নাম দিয়ে, যার জন্য ওই জিনিসটা স্পষ্ট যদি করতে পারি, যত তাড়াতাড়ি করতে পারে ততই ভালো। করিডোর দেওয়াটা যে একেবারে খারাপ সেটা নয়, কিন্তু এটার কতগুলো ঝুঁকি আছে সেইখানে খেয়াল করতে হবে। এটার পথ ধরে যে রোহিঙ্গারা যেতে পারবে এটা নিশ্চিত না, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে। এটা একটা নতুন সুযোগ তৈরি করছে, সেই সুযোগটা গ্রহণ না করার তো কোনো কারণ নাই। এই রিটার্নটার মধ্যে কি রোহিঙ্গা শব্দটা আছে কিনা, যে রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশন শব্দটা আছে কিনা, সেটা যদি আমি না থাকি, আমার যদি ওই টানেলের বাইরে যখন আমি যাবো তারপরে যে না থাকে, তাহলে আমি এটা করতে যাচ্ছি কি কারণে, কি যাচ্ছে, কে যাচ্ছে, সেগুলো সব সঠিকভাবে রেকর্ড করা থাকবে বা অন্তত জানা থাকবে। সেই জিনিসটা হলে তখন সেই করিডোর ভিতর দিয়ে উপরে যেতে পারবে, যাতে যারাই আসা যাওয়া করছে ওইখান দিয়ে তারা যাতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে না পারে, কারণ আমাদের নিজেদের নিরাপত্তার ব্যাপার আছে। তো প্রতিবেশী সহ পরাশক্তিধর দেশগুলো করিডোর দেওয়াকে কিভাবে দেখছে তা নিয়ে সতর্ক থাকার তাগিদ তাদের। সেখানে আমি হিউম্যানিটেরিয়ান করিডোর কে চালাবে, কে সাহায্য দিতে যাচ্ছে, যেখানে বলছে যে রোহিঙ্গাদের সাহায্য আমি কমিয়ে আনছি। তা আমি যদি রোহিঙ্গার সাহায্য কমিয়ে আনছি, তাহলে হঠাৎ করে বেড়ে গেল কেমন করে, যেটা আবার ওপাশে দেওয়া যাচ্ছে। জিনিসটা একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? আমাদের স্বার্থ তো হলো
রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো চীনকে খুশি করাও নয়, ভারতকে খুশি করাও নয়, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করা নয়। এদের সাথে আলাদা আলাদা করে আমাদের সম্পর্কগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ক্ষতিগ্রস্ত না হয়, সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওই জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ওই নিরাপত্তা কে দিবে, সেই জায়গায় জটিলতা, সেই জায়গায় 10 বার চিন্তা করা দরকার। কারণ আমরা কোনোভাবেই আরাকান আর্মির সাথে কোনো রীতিমতো কনফ্লিক্টে যেতে চাচ্ছি না, আমরা তাতমাদর সাথে কনফ্লিক্ট চাচ্ছি না। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে আরও কৌশলী হওয়ার পরামর্শ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। আমার পেশাদারিত্ব বাড়ানো দরকার, যেন আমি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কাউকে ক্ষমতায় রাখতে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেনি জনগণ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে গুলশানে 3টি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপির সঙ্গে থাকা 50 দল। সোমবার গুলশানে ন্যাব ভাসানী, আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে দলগুলোর নেতারা বলেন, ক্ষমতা ভোগ করতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়নি। ভোট দেওয়ার জন্য, নির্বাচনের জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। এই সরকারের যদি সদিচ্ছা থাকে, ইন্টারিম গভর্নমেন্টের আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে ইলেকশন তারা করতে পারে। সেখানে আমরা সবাই মিলে বলতেছি, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে দেশের মানুষ সবাই উদ্বিগ্ন হয়ে আছে সুষ্ঠু একটি নির্বাচনের আশায়। অন্তর্বর্তীকালীন সরকার আগামী মাসের মধ্যেই রোডম্যাপ দিবে নির্বাচন করার জন্য। দীর্ঘদিন ভোটাধিকারের জন্য লড়াই করেছি, কিছু মানুষকে বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মনে হচ্ছে তারা দ্বিধা বিভক্ত এবং লোভ করছে ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য। আপনাদেরকে তো ক্ষমতা উপভোগ করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অর্ধশত দল। কাউকে ক্ষমতায় রাখতে 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেনি জনগণ। জনগণ বলতে কারা? এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী, যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে, এটা তো কারো তো বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নাই। কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ নির্বাচনে, এই বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নাই, ত্যাগ স্বীকার করে নাই। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে, তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। কোনো সুবিধাভোগীদের স্বার্থ রক্ষায় নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করালে দেশের জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। 50টি দল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সোমবার সকালে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ব্যক্তি বা দলের স্বার্থে নয়, দেশকে বড় করে দেখে ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। বৈঠক শুরুর আগে স্বাগত বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জন আকাঙ্ক্ষা পূরণ করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। সকলের সম্মিলিতভাবে একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করতে হবে। ঐক্যমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। এই সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, দেশ জাতির বৃহত্তর স্বার্থে সংস্কারের বিকল্প নেই। আগামীতে যেন কোনো শাসক এইরকম একটি পথ অবলম্বন করে নাগরিকদের নিপীড়ন সহ দেশকে যেন ঝুঁকির মধ্যে না ফেলাতে পারে। প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটি আহ্বান থাকবে, যে কোনো মূল্যে
যেই সংস্কারগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে ঠিক হবে সেগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন করতে হবে। বিগত শাসনামলের মতো জাতি আর দুঃশাসন চায় না বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদ সভাপতি সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। তুলনামূলকভাবে ঐক্যবদ্ধ হলে ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হলেও জাতিগতভাবে বিজয় আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এছাড়া বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশ কখনো ফ্যাসিবাদ মুক্ত হবে না বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ঢাকা উত্তর জামায়াতের আমির সহ দলের নেতারা। এ সময় বিগত সময়ের হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না উল্লেখ করে জামাত নেতারা বলেন, এখনো যারা ফ্যাসিবাদকে উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে সোচ্চার হতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তারা চেষ্টা করেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করে দেওয়া, কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে এই নিষিদ্ধ ঘোষণা করে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে পারেন নাই, বরঞ্চ বাংলাদেশের মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ নিজেই নিষিদ্ধ হয়ে গেছে। তৎকালীন রাষ্ট্রের সাথে জড়িত যারা ছিল এদের সবাইকে বিচারের মুখোমুখি যদি করা না হয়, ফ্যাসিবাদ কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে যাবে। বাংলাদেশে এখনো যারা ষড়যন্ত্রের সাথে জড়িত, এখনো ফ্যাসিবাদকে যারা উস্কে দিচ্ছে, ফ্যাসিবাদী ভাষায় এখনো যে সব তৎপরতা বাংলাদেশে চলছে, এর বিরুদ্ধে 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ঐক্যের আহ্বান জানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যক্তি পর্যায়ে কেউ পরাজিত হলেও জাতির সম্মিলিত ঐক্যই আনবে বিজয়। একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। পরে সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের উপর রচিত তৃণমূল থেকে শীর্ষ বইয়ের মোড়ক উন্মোচন করেন জামাত আমির। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই আন্দোলন গড়ে তুলবে এনসিপি। রাতে আওয়ামী লীগের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল আয়োজনের সময় এসব কথা বলেন এনসিপির নেতারা। এ সময় তারা প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে না, এই সিদ্ধান্ত নেবে বাংলার জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। চলতি বছরে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাত্রা শুরু হচ্ছে আজ রাত 2:15 বছরের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। এই মুহূর্তে উত্তরের আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্সি, আগামী 5 জুন থেকে চাঁদ দেখা সাপেক্ষে এবারের কিন্তু পবিত্র হজ শুরু হবার কথা রয়েছে এবং আমরা যে বিষয়টি জেনেছি যে আজ রাত 2:15 কিন্তু এবছরের প্রথম যে হজ ফ্লাইট সেটি বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে এবং প্রথম ফ্লাইটে প্রায় 4 শতাধিক যাত্রী আসলে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তারা সাউদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরবের জেদ্দায় রওনা দেবেন বলেই আমরা জেনেছি এবং আমরা যে বিষয়টি জেনেছি যে এই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে কিন্তু দেশের নানা প্রান্ত থেকেই এবার হজ পালনে যেতে ইচ্ছুক ব্যক্তিরা কিন্তু এই উত্তরার আশকোনা হজ ক্যাম্পে এসেছেন এবং তারা তাদের এখানে নির্ধারিত যে কার্যক্রম সেগুলো শেষ করে ইমিগ্রেশনের
যে এখানে বুথটি বসানো হয়েছে সেদিকটাই যাচ্ছেন। সেখানে ইমিগ্রেশনের কার্যক্রম শেষে এই আশকোনা হজ ক্যাম্পে রাখা বাসগুলোতে চড়ে তারা বিমানবন্দরে যাবে এবং সেখান থেকে তারা কিন্তু তাদের যে ফ্লাইট আছে সেটিতে আসলে চড়বেন। আমরা জেনেছি যে এবারে কিন্তু এই হজ ব্যবস্থাপনাকে ঘিরে সরকারের পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই হজের যে খরচ সেটি কমিয়ে আনা, একই সাথে এই যে হজ যাত্রী যারা আছেন তাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এবার একটি অ্যাপস আসলে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যে অ্যাপসটির মাধ্যমে কিন্তু এই হজ যাত্রী যারা আছে তাদের যে সৌদি আরবের যে জায়গায় তারা আসলে থাকবেন সেই লোকেশন শেয়ারের ব্যবস্থাও আছে। তো এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে এবার প্রথম হজ যাত্রীদের যে ফ্লাইট সেই ব্যাপারের খবরের সর্বশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। এদিকে হজযাত্রীদের সেবা সহজ করতে মোবাইল অ্যাপ লাব্বাইক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো নির্মিত অ্যাপটি উদ্বোধন করে হজযাত্রীদের এই অ্যাপ ব্যবহারের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, এই অ্যাপ ব্যবহারে হজযাত্রা সহজ হবে। আগামী বছর থেকে হজ অ্যাপ ব্যবহারে মুসল্লিদের উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, তদন্ত শেষে ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা পুলিশ সদস্যদের সংখ্যা প্রকাশ করা হবে। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, অভ্যুত্থানের পর 1500 মামলা হয়েছে, যার মধ্যে 600 হত্যা মামলা। তবে অনেকে অসৎ উদ্দেশ্যে মামলা করে উল্লেখ করে আইজিপি বলেন, নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে যারা থাকেন তাদেরকে তো আমরা গ্রেফতারের চেষ্টা করি, বাইরে আছেন পলাতক, তাদের বেলায় আমাদের ইন্টারপোলকে রিকোয়েস্ট করতে পারি যে তারা আমাদের এখানকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাই। এই প্রক্রিয়াটাই আমরা শুরু করেছি। তদন্ত শেষ হলে হয়তো ফাইনালি গিয়ে আমরা বলতে পারবো যে আমাদের তদন্তের ফলাফল হিসাবে দেখা যাচ্ছে যে এতজন লোক তারা অর্ডার করেছিলেন, এতজন লোক গুলি করেছিলেন। জুলাই আন্দোলনে থাকা অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা সরকার করেনি। তদন্ত করে পুলিশ প্রকৃত সত্য উদ্ঘাটন করবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী কান উৎসবে নমিনেশন পাওয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরেশ জাকের জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়া অস্বস্তিকর বলে মন্তব্য করেন উপদেষ্টা। মামলা করার স্বাধীনতা পেয়ে কেউ কেউ অপব্যবহার করছেন বলেও মন্তব্য করেন তিনি। জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। যে কোনো এখন আপনি দেখেন মামলা করার, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, মামলা করার স্বাধীনতা আছে, সবাই সেই স্বাধীনতার কেউ কেউ অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। হয়রানির উদ্দেশ্যে করা মামলাকারীদের চেহারা উন্মোচনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। শত্রুতামূলক উদ্দেশ্যে, অন্যের ব্যবসা, জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। আমরা সরকারের পক্ষ থেকে আরও কি ব্যবস্থা নেওয়া যায়, আমরা সারাক্ষণ এটা চিন্তা ভাবনা করছি। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটকে ব্যবহার করে কতটা সম্পদশালী হয়েছেন তার খোঁজ শুরু করেছে দুদক। ক্রিকেট সংশ্লিষ্ট 27 ধরনের নথি তলব করে চিঠি দেওয়া হয়েছে
বিসিবিতে। এদিকে প্রায় 1000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়ে রাজশাহীর সাবেক এমপি এনামুল হক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুদকের কাছে অভিযোগ রয়েছে বোর্ডের একসময়ের প্রভাবশালী সাবেক এই সভাপতি শুধুমাত্র ক্রিকেটকেই ব্যবহার করে হাতিয়ে নিয়েছেন 1000 কোটি টাকা। পাপনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব থাকাকালে দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাঞ্চলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগের খরচ, আইসিসির মেগা আসরের খরচ সহ দুর্নীতির তথ্য পেতে 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে দুদক। আগামী 7 কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে। এদিকে প্রায় 26 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 2500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য ইনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে এবং গত সালেই উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের 200 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও উদ্যাপন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহিরকান্তি সহ 15 জনকে আসামি করে 6 মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার ছোট ভাই পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদারের বিরুদ্ধেও অনুসন্ধান করছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া 2 সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ভুক্তভোগী মা মৌসুমী শর্মা বলছেন, গত বছরের 15 সেপ্টেম্বর তাকে না জানিয়ে 2 সন্তানকে নিয়ে কলকাতায় চলে যান বাবা মিহির চন্দ্র শর্মা। পারিবারিকভাবে মীমাংসা না হওয়ায় সন্তানদের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। 7 মাস ধরে 2 সন্তানকে দেখতে পাচ্ছেন না মা, কেননা 2 সন্তান দেশের সীমানা পেরিয়ে রয়েছেন ভারতে। ভুক্তভোগী মা মৌসুমী শর্মা বলছেন, গত বছরের 15 সেপ্টেম্বর তাকে না জানিয়ে 2 সন্তানকে নিয়ে কলকাতায় চলে যান বাবা মিহির চন্দ্র শর্মা। সোমবার 4 সপ্তাহের মধ্যে সন্তান দুটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট। গভর্নমেন্ট অফ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, Secretary Ministry of Home Affairs, High Commissioner of India in Bangladesh and the Deputy High Commission of Bangladesh, Kolkata, West Bengal, India. এই 4 জনের উপর একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই বাচ্চাদের আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। মা মৌসুমী শর্মার আক্ষেপ, সন্তানের জন্য আদালতে যেন কোনো মাকে আসতে না হয়। আমি যেহেতু জন্ম দিচ্ছি, আমার কষ্টটা আমার বেশি। একজন মা যদি তার সন্তানের জন্য কোর্টে এসে দাঁড়াতে হয়, তাহলে আমি মনে করব এখনকার মেয়েদের সন্তান গর্ভে ধারণ করা উচিত না। সন্তান নিয়ে বাংলাদেশ, জাপান, আমেরিকা বাংলাদেশ ও ভারত বাংলাদেশের দম্পতির আইনি লড়াইয়ের নজির রয়েছে, তবে কোনো মামলায় এখন পর্যন্ত চূড়ান্ত নিষ্পত্তি হতে দেখা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। লালমনিরহাটের বুড়িমারি স্টেশন থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন দ্রুত চালুর আশ্বাসে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন বিক্ষোভকারীরা। রাত 10:30টায় হাতীবান্ধা ডাক বাংলোয় জেলা প্রশাসন ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত জানান বিক্ষোভকারীরা। জেলা প্রশাসন জানিয়েছে, বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালুর দাবি ন্যায্য হলেও কিছু সমস্যা থাকায় এই মুহূর্তে ট্রেনটি চালু করা সম্ভব নয়, তবে দ্রুতই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা। এছাড়া হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ বাসীর সুবিধার্থে একটি বিশেষ শাটল ট্রেন চালানোর চেষ্টা করা হবে বলেও জানান তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেনে 3 দিনের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। সোমবার বিকেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন 8 মে রাত 12টা থেকে 10 মে রাত 12টা পর্যন্ত যুদ্ধবিরতি পালন করবে মস্কো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এই দিনগুলোতে রাশিয়া 1942 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া
দেশপ্রেমিকদের স্মরণ করে থাকে। রাশিয়ার মতে ওই যুদ্ধ ছিল তাদের অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় সংগ্রাম। এর আগেও ইস্টার সানডে উপলক্ষে একদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন পুতিন, যদিও মস্কোর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছিল কিয়েভ। ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পর্তুগাল, স্পেন, ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ। কয়েক ঘন্টা বিদ্যুৎবিহীন কাটায় কোটি মানুষ। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। সোমবার স্থানীয় সময় সকাল 11:30টার দিকে আচমকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে পুরো পর্তুগাল। কয়েক মিনিটে বিদ্যুৎ না ফেরায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। বিদ্যুৎবিহীন স্থবির হয়ে পড়ে জনজীবন। বিঘ্নিত হয় টেলিযোগাযোগ সহ বিভিন্ন জরুরি পরিষেবা। জেনারেটর দিয়ে হাসপাতাল ও জরুরি পরিষেবা চালু রাখতে কাজ করে সংশ্লিষ্টরা। একই পরিস্থিতিতে স্পেন, ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের বিভিন্ন অঞ্চল। বিদ্যুৎবিহীন কয়েক ঘন্টা অতিবাহিত হলেও নির্দিষ্ট কারণ জানাতে পারেনি কোনো দেশ। বিভিন্ন স্থানে এলিভেটরে আটকে পড়া লোকজন কল করতে থাকে জরুরি হেল্পলাইনগুলোতে। তাদের উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টরা। রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যাল না থাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বেশ কিছু যানবাহন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করেছে পর্তুগাল। ইউরোপের ইতিহাসে এ ধরনের ঘটনার মুখোমুখি কেউ হয়নি বলে জানায় সাধারণ মানুষ। স্প্যানিশ গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানে কাজ করছে তারা। তবে কমপক্ষে 6 থেকে 10 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সাইবার হামলার কারণে এই বিপর্যয় ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও নির্দিষ্ট করে এর কারণ জানাতে পারেনি কেউ। যাত্রী ছাড়া লিসবন বিমানবন্দরে জনসাধারণের প্রবেশ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। উড়োজাহাজ ওঠানামাও বন্ধ রেখেছে মাদ্রিদ, বারাজাস সহ ইউরোপের বেশ কয়েকটি বিমানবন্দর। সেই সাথে ব্যাপক শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে ইউরোপের অভ্যন্তরীণ বিমান চলাচল। এছাড়াও বিভিন্ন দেশে বন্ধ রয়েছে ট্রেন ও মেট্রো চলাচল। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আয়ারল্যান্ডে বেশ ঘটা করে উদযাপিত হলো চিরায়ত বাংলার প্রাণের উৎসব বৈশাখী মেলা। দেশটির রাজধানী ডাবলিনে উৎসবটি উপভোগ করেছে শত শত প্রবাসী বাংলাদেশি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। এ যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। আয়ারল্যান্ডে অতীতের মতো দেশীয় সংস্কৃতির ধারাকে লালন পালন করে এবারও বেঙ্গলি কালচারাল সোসাইটি আয়োজন করলো বৈশাখী মেলার। নারীদের লাল সাদা শাড়ি, খোপায় শুভ্র ফুলের চাহনি, পুরুষের পাঞ্জাবি আর ছোট ছোট শিশুদের লাল সাদার বৈশাখী পোশাক জানান দেয় বৈশাখের আমেজ। আয়োজনে কোনো জায়গায় কমতি রাখেননি আয়োজকরা। প্রবাসে দেশীয় এই মেলাটি দারুণভাবে উপভোগ করতে পেরে আগতরাও ছিল দারুণ খুশি। সবাইকে আজকে আমরা এখানে এসে অনেক আনন্দিত। আমরা চাই এরকম অনুষ্ঠান আরো ভবিষ্যতে হোক। আমাদের এখানে এসে খুবই ভালো লেগেছে। তো সুন্দর একটা বৈশাখী মেলা আয়োজন করে আমরা সবাই অনেক খুশি এই মেলায় উপস্থিত হয়ে। দীর্ঘদিন থেকে এই মেলার সৌন্দর্য বাড়াতে নিরলস পরিশ্রম করেছেন আয়োজকরা। সবাই স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানটি উপভোগ করায় পরিশ্রম সার্থক হয়েছে বলে জানান আয়োজক সহ কমিউনিটির নেতারা। আমাদের সংস্কৃতি এবং কৃষ্টিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমি আশা করি বৈশাখী মেলার জন্য এবং রন্টি সবসময় করে যাবে এবং আমি রন্টির জন্য শুভকামনা রইল। বিশ্বের মাঝে সকলকে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই ছোট প্রয়াস আয়ারল্যান্ডে। ভবিষ্যতে এই আনন্দ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ছড়িয়ে থাকবে। চমৎকার দিন কাটলো বৈশাখী মেলা আয়ারল্যান্ড। আজকে আমরা এখানে ডাবলিনে করলাম। অত্যন্ত বড় একটা আয়োজন হয়েছে এবং সেটা সার্থকতা আসলে আয়োজকদের চেয়ে আমাদের চেয়ে বেশি যারা এসছেন তারা। আগামীতে যে কোনো দেশীয় উৎসবে নতুন নতুন চমক নিয়ে আবারও হাজির হবেন আয়োজকরা, এমনটাই মত অনেকের। আনন্দ ধারা নিয়ে আসে বৈশাখ, আবার বৈশাখী তাণ্ডবে অনেক কিছুই এলোমেলো করে দেয়। তারপরও তাণ্ডব শেষে হেসে ওঠে সংস্কৃতি, হেসে ওঠে প্রকৃতি। তেমনি বৈশাখ হেসে উঠেছিল বেঙ্গলি কালচারাল সোসাইটির এমন আয়োজনে। এভাবেই বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ুক বিশ্বে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে 5 মে থেকে শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। চলবে 10 দিন।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুবাইয়ে আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজের সম্ভাব্য তারিখ 18 আর 20 মে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে না থাকলেও পাকিস্তান সিরিজে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন মুশতাক আহমেদ। মাঠের পারফরমেন্স যেমনই হোক না কেন, যেন দম ফেলার জো নেই টাইগারদের। টানা ম্যাচ, একটার পর একটা সিরিজ। চলমান সাগরিকা টেস্ট শেষে শুরু পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত আর শ্রীলঙ্কায় বসবে টি-20 বিশ্বকাপের 10ম আসর, যে টুর্নামেন্টের জন্য বেশ আটসাট বেঁধেই নামছে বিসিবি। 21 মে থেকে 4 জুন মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। ফয়সালাবাদে 2 আর লাহোরে হবে সিরিজের বাকি 3 ম্যাচ, যার জন্য টাইগারদের ক্যাম্প শুরু 5 মে। আবহাওয়া আর ভ্রমণ ধকলের কথা বিবেচনায় গোটা ক্যাম্পই হবে ঢাকাতে, যেখানে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং 3 বিভাগেই হবে আলাদা কাজ। জিম্বাবুয়ে সিরিজে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্পিনিং বোলিং কোচ হিসেবে থাকছেন মুশতাক আহমেদ। তবে পিএসএল এর দল পেশোয়ার জালমির কোচ হিসেবে থাকায় টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পে পাওয়া যাবে না তাকে। পাকিস্তান সিরিজে নতুন পেস বোলিং কোচ পেতে পারে টাইগাররা, যে দৌড়ে সবচাইতে এগিয়ে শন টেইট। এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে দুবাইয়ে আমিরাতের বিপক্ষে একটি 2 ম্যাচের টি-20 সিরিজের ব্যাপারে একমত 2 বোর্ড। সেই সিরিজের সম্ভাব্য তারিখ 18 আর 20 মে। এদিকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও জানা গেছে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় 3 ম্যাচের ফিরতি টি-20 সিরিজের দিনক্ষণ 20, 22 আর 24 জুলাই মাঠে গড়াবে, যা আছে শ্রীলঙ্কা আর ভারতের বিপক্ষে 6টি টি-20 ম্যাচ। আসন্ন এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাই ব্যস্ত সময় পার করবে টাইগাররা। মাহবুব রিমন, সময় সংবাদ। মঙ্গলবার বসতে যাচ্ছে বিসিবির গুরুত্বপূর্ণ সভা। টাইগারদের নতুন অধিনায়ক, নির্বাচক ও পেস বোলিং কোচ সহ নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এই সভায়। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তটাও হতে পারে এই দিনেই। এছাড়া গুরুত্ব পাবে সাম্প্রতিক সময়ে বিসিবিতে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনাও। সভাপতির আর্থিক অনিয়ম নিয়ে কানাঘুষা, বিসিবিতে দুদকের হানা, দলের পারফরমেন্সের মতো বোর্ডের নানা ইস্যু নিয়ে হচ্ছে সমালোচনা। এসবের মাঝেই বসতে যাচ্ছে বিসিবির স্থগিত হওয়া সভা। সিদ্ধান্ত আসবে একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডার। গেল 24 মার্চ হওয়ার কথা ছিল বিসিবির 19তম সভা, তবে তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় ভেস্তে যায় বোর্ডের সব পরিকল্পনা। 18 বছর পর মোহামেডান আবাহনীর ডিপিএল শিরোপা নিষ্পত্তির হাই ভোল্টেজ ম্যাচের দিনই বসবে সেই সভা। এর একদিন আগে অবশ্য জরুরি ভার্চুয়াল সভা ডেকেছে ফারুক আহমেদের বোর্ড। বার্ষিক বাজেট ও আর্থিক কৌশল নিয়ে হয়েছে আলোচনা। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এদিন। শান্তর পর নতুন নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল স্থগিত হওয়া 19তম বোর্ড সভায়। টি-20-র দায়িত্বে লিটন দাসের নামটাই শোনা যাচ্ছে জোরে সোরে। টেস্টে মিরাজকে নিয়ে আলোচনা থাকলেও শান্তকেই নাকি যোগ্য ভাবছে বিসিবি। ওয়ানডেতেও বোর্ডের চয়েস শান্ত। তবে এই সভা শেষেই জানা যাবে কে পাচ্ছেন কোন ফরম্যাটের দায়িত্ব। সেদিন 19তম বোর্ড সভায় স্থগিত হলেও 2027 সাল পর্যন্ত মেয়াদ বেড়েছে হেড কোচ ফিল সিমন্সের। মুশতাক আহমেদও থাকছেন 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। এদিন চূড়ান্ত ঘোষণা আসতে পারে পেস বোলিং কোচের ব্যাপারে। তাসকিন মুস্তাফিজদের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওমর গুল ও শন টেইট। তবে বিশ্বকাপ জয়ী অজি পেসারের দিকেই নাকি চোখ বিসিবির। নির্বাচকের পদ ছেড়ে কোচিংকে বেছে নিয়েছেন হান্নান সরকার। তার ফাঁকা জায়গায় শোনা যাচ্ছে সাবেক বয়স ভিত্তিক ও বর্তমান নারীদের প্রধান নির্বাচক সাজ্জাদুল হক শিপনের নাম। এদিকে এবারের বিপিএল জন্ম দিয়েছে নানা বিতর্কের। সবচেয়ে বেশি আলোচনা পারিশ্রমিক ইস্যু। এখনও পুরো অর্থ বুঝে পাননি অনেকে। এর মাঝে ডিপিএল নিয়েও উঠেছে এমন অভিযোগ। এসবও গুরুত্ব পাবে বিসিবির এই সভায়। ঘরোয়া নতুন ক্যালেন্ডার নিয়েও হবে আলোচনা। বিসিএল দিয়েই শুরু হবে নতুন মৌসুম। এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়েও আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তামিম হোসেন, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের খবর। দেশের ক্লাব ক্রিকেটের সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ মঙ্গলবার। মর্যাদার ঢাকা ডার্বিতে মুখোমুখি 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী আর মোহামেডান। যে ম্যাচেই নির্ধারণ হবে 2024-25 মৌসুমের ডিপিএল শিরোপা। তবে ম্যাচ ডের আগের দিন দু দলের অনুশীলনেই বাগড়া দিয়েছে বৈশাখের বৃষ্টি।
বাহ্যিক কোনো চাপ নয়, আকাশী নীলদের পুরো মনোযোগ মাঠের খেলায়। অন্যদিকে তাওহিদ হৃদয়কে মিস করলেও একটা দল হয়ে খেলে প্রায় ১.৫ দশক পর ঢাকা লিগে শিরোপা পুনরুদ্ধার করতে চায় মোহামেডান। মিরপুরে ম্যাচ শুরু সকাল ৯টায়। এক শিবিরে আনন্দ, অন্যখানে দুশ্চিন্তা। লক্ষ্য এক, অভিন্ন শিরোপার বার্তা। আবাহনীর ২৪ নাকি মোহামেডানের ১০? চিরচেনা সেই আকাশে নীল উৎসব নাকি বিতর্ককে পাশ কাটিয়ে মতিঝিলের বাজিমাত? সাম্প্রতিক বছরের বিবেচনায় দেশের ঘরোয়া ক্রিকেটের সবচাইতে হাই ভোল্টেজ ম্যাচ। শিরোপা, মর্যাদা, অহম, যে ম্যাচের মূল্য মাপা যাবে না কোনো নীতিতেই। লিগ জুড়ে পয়েন্ট টেবিলে রাজ করেছে আবাহনী। গ্রুপ পর্বে যে হেরেছে ২ ম্যাচে, তার একটা এই মোহামেডানের বিপক্ষে। ঢাকা লিগের বাইলস বলছে রান রেট নয়, শিরোপার নিষ্পত্তি হয় হেড টু হেডে। তাই তো 2 পয়েন্ট এগিয়ে থাকলেও শিরোপা ধরে রাখতে জিততেই হবে আকাশী নীলদের। চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম, এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ। প্লেয়াররাও এক্সাইটেড, দিনটা কখন আসবে, কখন খেলা শুরু হবে এবং দিন শেষে 4:30-5টার সময় কখন ট্রফিটা হাতে নেবে। সো চ্যাম্পিয়নশিপের জন্য আমাদের প্রতিটা প্লেয়ারের ভিতরে কাজ করেছে। আবাহনীর স্বস্তির নাম ব্যাটিং অর্ডার। কমল, ইমন, জিসান, মিথুন, মোসাদ্দেক। সেই তুলনায় বোলিং ইউনিট করপর্তা। হান্নান সরকারের ইতিহাস গড়ার পথে যা হতে পারে প্রতিবন্ধকতা, বড় চ্যালেঞ্জ তাই রিপন, মৃত্যুঞ্জয়দের। বাজেটের একটা স্বল্পতা রয়েছে, প্রেক্ষাপটও চেঞ্জ হয়েছে, অনেকেই ট্রাস্টের জায়গা থেকে ভয় পাচ্ছিল পেমেন্ট ইস্যু বা বিভিন্ন ইস্যু নিয়ে। বাট বাজেট কম, কিন্তু বাজেটে কিভাবে সবাইকে স্যাটিসফাইড করা যায় সেটা এনশিওর করা হয়েছে। অন্যদিকে অসুস্থতায় নিয়মিত অধিনায়ক তামিম নেই, নিষেধাজ্ঞায় নেই ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়ও। হৃদয়ের ইস্যুতে জল গড়িয়েছে বহু দূরে। তাকে পেতে ম্যাচটির আগের দিনও বিসিবিতে ধর্ণা দিয়েছে মোহামেডান। তবে বোর্ড এই দফায় অবিচল। বৃষ্টিতে করা যায়নি পূর্ণ অনুশীলন, গাগরমের ফুটবলেই তাই দলটি কাটিয়েছে সময়। আবাহনী মোহামেডান সবসময় গরম খেলা হয়, সবসময় একটু উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। মিডল অর্ডার ও যখন খেলে তখন এমন একটা সিচুয়েশন থাকে আমাদের, অনেক সময় খারাপ, অনেক সময় ভালো। তো ও থাকাটা খুবই দরকার ছিল। যেহেতু খেলবে না সেহেতু খুবই মিস করবো, আমাদের টিম খুব মিস করবো ওকে। হাই ভোল্টেজ এই ম্যাচে আছে বৃষ্টির শঙ্কা। খেলা না হলে অবশ্য শিরোপা উঠবে আবাহনীর হাতেই। ম্যাচ পরিচালনায় ফিল্ড আম্পায়ার তানভীর আর মুর্শিদ আলী খান সুমন, ম্যাচ রেফারি সেলিম শাহেদ আর টিভি আম্পায়ার মনিরুজ্জামান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাখাইনে করিডোরের সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত, সংঘাতে জড়িয়ে গাজা হতে চায় না বাংলাদেশ। মন্তব্য মির্জা ফখরুলের। সবকিছু পরিষ্কার করার আহ্বান জামায়াত আমিরের। এবং হজ যাত্রার উদ্বোধন, কিছুক্ষণ পর প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন। আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। যাত্রা সহজ হওয়ার প্রত্যাশা, অ্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার।